15 বছর যাবৎ নিশিরাতে নির্বাচন হয়েছে, এবারও ষড়যন্ত্র একটি দল। অভিযোগ তারেক রহমানের। বিকেলে ভোটের প্রচার চালাবেন ঢাকায়। উত্তরবঙ্গে ভোটের প্রচারে জামায়াত আমির যোগ দিচ্ছেন পঞ্চগড়ের জনসভায়। একে অপরকে আঘাত নয়, নিজ নিজ দলের প্রচারণা চালানোর আহ্বান। ফেব্রুয়ারি নির্বাচন হবে ভবিষ্যতের সব নির্বাচনের মানদণ্ড, বললেন প্রধান উপদেষ্টা। যে দল জিতবে তাদের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া বাংলাদেশের জন্য অসম্মানজনক। নির্বাচনের পর সম্পর্ক স্বাভাবিক হবে, মত বিশ্লেষকদের। রাজধানীর নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় সারা দেশের নিন্দার ঝড়। শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র রঞ্জন সরকার গ্রেফতার। এবং দেশব্যাপী উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। শ্বেত শুভ্র সাজে বিদ্যা দেবীর আরাধনায় মুখর শিক্ষাঙ্গন মন্দির, আশীর্বাদ প্রার্থনা। 15 বছর যেমন নিশিরাতে নির্বাচন হয়েছে, একইভাবে এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে রাতে কিশোরগঞ্জের ভৈরব ও নারায়ণগঞ্জের 2500-এ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামত করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটারদের সতর্ক করে বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে, এবার তাহাজ্জুদের সময় উঠে প্রস্তুতি নিতে হবে এবং ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। সর্বশেষ নরসিংদীর সমাবেশে বক্তব্য দিয়ে রাত 4টার কিছু পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15টায় হবিগঞ্জ, রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত 12:15টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন। শেষ কয়েকটি নির্বাচনী সমাবেশে ভোর রাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ভাষা কটেকে সমাবেশে বক্তব্য রাখেন তিনি। গত 15 বছর যেমন আমির নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয় না। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলে। পত্রিকার খবরে এসেছে, নিরীহ মা বোন যারা ভোটার গিয়ে তাদের আইডি এনআইডি নাম্বার নিচ্ছে, গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। ভোটারদের মন জয়ের যুদ্ধে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। নগরী থেকে গ্রাম, পাড়া মহল্লার অলিগলিতে এখন উৎসব মুখর পরিবেশ। ভোটারের দুয়ারে যাচ্ছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে। সকাল থেকেই গণসংযোগ করছেন রাজশাহী 2 আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর কর্মী সমর্থকরা। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির প্রত্যাশা তাদের। অন্যদিকে খুলনায় প্রচার চালাচ্ছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দিনাজপুরের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করছেন প্রার্থীরা। ইনসাফ ভিত্তিক দেশ গঠন করতে হলে 10 দলীয় জোটকে নির্বাচন করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক, ঢাকা 11 আসনের জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে তার নিজ নির্বাচনী এলাকা শাহজাদপুরে গণমিছিলের আয়োজন করা হয়। এর আগে এক সমাবেশে নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত হলে ইনসাফ ভিত্তিক দেশ গঠনের প্রতিশ্রুতি রাখবেন তিনি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জনজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে। হুঁশিয়ারি দেন, ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে। এই নির্বাচনের সময়টা আমরা সবাই জনগণের কাছে যাব, মানুষকে ভরসা দিব, মানুষকে আস্থা দিব এবং ভোটের দিন সবাইকে নিয়ে আসবো আমরা ভোট কেন্দ্রে। ইনশাল্লাহ আমাদের এবার বিজয় হবেই।
দলীয় নির্বাচনী ঐক্য সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। বস্তা পচা রাজনীতির পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে উত্তরাঞ্চলে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আহ্বান জানান তিনি। বলেন, প্রচারণায় একে অপরকে আঘাত না করে নিজ নিজ দলের প্রচারণা চালানো উচিত। জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের প্রচারণা শুরু হয়েছে। সরকারের আগেই গণভোটের প্রচারণা শুরু করেছেন, কিন্তু আরপিওকে সম্মান করতে গিয়ে আমরা ওরকম প্রকাশ্য প্রচারণায় আমরা সামিল হইনি। পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে কবুল করে নেবে, গ্রহণ করে নেবে, আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। নির্বাচনী প্রচার চালাতে 2 দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যোগ দেবেন 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াত ও এনসিপির প্রার্থীদের জনসভায়। সমাবেশ ঘিরে পরিপূর্ণ পঞ্চগড় জেলা চিনিকল মাঠ। বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান নেতারা। আগামী সংসদ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আসা জনসাধারণ। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয় লাভ করবে তাদের পছন্দের প্রার্থী। পঞ্চগড়ে সমাবেশের পর দুপুর 2টায় দিনাজপুরে, বিকেল 4টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। দলমত নির্বিশেষে আমাদের 10 দলীয় ঐক্য জোটে শাপলা কলিতে ইনশাল্লাহ সবাই ভোট দিবে, এটুকু আমরা আশাবাদী। আমরা তরুণ ভোটার, আমরা এবারে আমাদের প্রথম ভোট আমরা আমাদের দাঁড়িপাল্লাতে দিব ইনশাআল্লাহ। 17 বছর পরে ভোট দিব। আমাদের একটা আকুল আবেদন, আমরা সৎ লোকের শাসন চাই। সবাই ইনশাআল্লাহ চাঁদাবাজ মুক্ত, একটা সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটা নির্বাচনের আশা আমরা করতেছি। পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, সমাবেশে জামায়াতে কেমন দেখছেন? কখন বক্তব্য রাখবেন জামায়াত আমির? বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজকের এই জনসভার মধ্যে দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যের যে নির্বাচনী জনসমাবেশ সেটি শুরু হয়েছে পঞ্চগড়ের এই জনসভার মধ্য দিয়ে। আপনাকে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি যে পঞ্চগড় যে চিনিকল মাঠ রয়েছে, সেই চিনিকল মাঠ কিন্তু ইতিপূর্বেই কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং আজকের এই সমাবেশে প্রধান অতিথি হয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 11টায় এই চিনিকল মাঠে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই কিন্তু তিনি পঞ্চগড়ে এসে পৌঁছেছেন। আমরা দেখছি যে এই যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু 10 দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা সহ বাংলাদেশ জামায়াত ইসলামী যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন। মূলত এই নির্বাচনী যেই জনসভা, এই জনসভায় তারা একটি সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন। আমরা এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এখানকার যারা এই জনসভায় উপস্থিত রয়েছেন তারাও বলছেন যে দীর্ঘ 1 যুগ পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে, সেই নির্বাচনটি যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, এমনটি প্রত্যাশা করছেন তারা। বলছেন যে যদি একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের আয়োজন করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থী পাশ করবেন, এমনটি তারা আশা ব্যক্ত করছেন। আর মঞ্চ থেকে বক্তারা একই কথা বলছেন যে সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব হবে, এমনটি জানাচ্ছেন। ইতিপূর্বেই কিন্তু বিভিন্ন দলের যেসব নেতা রয়েছেন 10 দলের, তারা বক্তব্য রাখছেন এবং জামায়াত ইসলামীর আমির আসার পরেই কিন্তু তিনি বক্তব্য রাখবেন। আর আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বেলা 11টায় এই জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সকাল 8টার মধ্যেই কিন্তু জনসমাগম শুরু হয় এবং 9টার কিছু পর সময় কিন্তু এই চিনিকল মাঠ পেরিয়ে যে উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম পাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে তাদের যে নির্বাচনী জনসভা সেটি শুরু হয়েছে। মূলত এই জনসভার পরে তারা দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরের জনসভার মধ্য দিয়ে তাদের নির্বাচনী
নির্বাচনী যে জনসভা সেটি শেষ করবেন। তো রংপুরের পঞ্চগড়ের চিনিকল মাঠ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শ্রাবন্তী। মামুন, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, প্রচারণার দ্বিতীয় দিনে কেমন দেখছেন পরিস্থিতি এবং সেই সাথে জানাবেন নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। কিন্তু প্রচারণা শুরু হয়েছে। এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি বাজারে। এই মুহূর্তে প্রচার করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। আপনারা তো গতকাল থেকে প্রচার শুরু করেছেন, কিভাবে প্রচার করছেন? ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ধন্যবাদ ডিবিসি কে, যে আমরা গতকাল রাত 12টার পর থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি পরিপত্র অনুযায়ী নির্বাচনী কার্যক্রম চালু হয়ে গেছে। ইতিমধ্যে ব্যাপক আকারে গোটা সিটে, গোটা জেলায়, বিশেষ করে এই মহাসচিবের আসনে ব্যাপক আকারে আমরা প্রচার প্রচারণা করছি। মানুষের হাউস টু হাউস যাচ্ছি, ব্যবসায়ী, দোকানদার, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, আমার কুলি শ্রমিক, সব মানুষের দ্বারা যাচ্ছি। তারাও নিজেরা খুব উৎসাহিত এবং ঠাকুরগাঁর ইতিহাসে এটা একটা ভিক্টরি হয়ে যাবে ইনশাল্লাহ আগামী 12 তারিখ। আমরা সকল মানুষ, সকল ধর্মের, সকল মতের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এবার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য হয়ে এবার আমাদের মহাসচিব মহোদয়কে সবাই ভোট ইতিমধ্যে উৎসর্গ করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আগামী 12 ফেব্রুয়ারিতে নির্বাচন, আগামী দিন যত যাবে আবারও বৃদ্ধি পাবে। আজকে দ্বিতীয় দিন, ইনশাল্লাহ আমরা 48 ঘন্টা আগ পর্যন্ত প্রচারণা চলবে এবং গ্রাম থেকে গ্রামাঞ্চল এবং আমাদের যত নেতাকর্মী আছে সবাই নিজ দায়িত্ব নিয়ে ইতিমধ্যে নেমে গেছে। আজকে মহাসচিব আসছেন 1:30টায় নেবে, উনি একটি ইউনিয়নে গণসংযোগ করবেন। কথা বলছিলেন আসলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি বলছিলেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পক্ষে তারা প্রচারণা নেমেছেন এবং আজকে বিএনপির মহাসচিব ঠাকুরগাঁয়ে আসবেন এবং তিনি 29 তারিখ পর্যন্ত ঠাকুরগাঁয় বিভিন্ন এলাকায় তার নির্বাচনী জনসভা করবেন। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। নবীন, আপনাকে ধন্যবাদ। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে সক্রিয় হয়ে রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমও। এতে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন কেটলি ও ধানের শীষের বিরুদ্ধে সুবিধা পাবে দাঁড়িপাল্লা। গত 3 নভেম্বর বিএনপি ঘোষিত প্রথম দফার প্রার্থী তালিকায় বগুড়া 2 আসনে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কিন্তু বিদ্রোহ করে বসেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। ঋণ খেলাপির অভিযোগে মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হলে ওই আসনে মীর শাহে আলমকে মনোনয়ন দেয় বিএনপি। পরে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পান মান্না। কিন্তু মাহমুদুর রহমান মান্না প্রার্থিতা ফিরে পেলেও ভোটের মাঠে সক্রিয় থাকেন বিএনপির মীর শাহে আলমও। জোটের একক প্রার্থী হতে না পারার আক্ষেপ নিয়েই বিকল্প পথ বেছে নেন মান্না। ঘোষণা দেন এককভাবে ভোটের লড়াইয়ে। ভালো মানুষ চাই দলের মধ্যে, দলের মানুষ যদি ভালো না হয় তাহলে সে দল ভালো কাজ করতে পারে না। আমি ভাবলাম নির্বাচনটাই তো জনগণের সাথে থাকার সবচেয়ে বড় পথ, অতএব নির্বাচন করব। যদি মানুষ রায় দেয় এমপি হব, জনগণের প্রতিনিধি হব। যদি মেজরিটি পার্টি মনে করে আমাকে মন্ত্রী বানাবে। তবে জোট ভেঙে ভোট করার জন্য মান্নাকে দায়ী করছেন বিএনপি প্রার্থী। যেহেতু জোট থেকে উনি চলে গেছেন, আর শিখবঞ্জ এখন আর কোনো জোট নাই। এখানে জাতীয় পার্টি, জামাত, নাগরিক ঐক্য, বিএনপি আলাদা আলাদা আমরা নির্বাচন করছি এবং ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ আমাদেরকে সমর্থন জানিয়েছে। আবেদন 5টার পরে দিবার কারণে গ্রহণ হয়নি, তবে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে কাজ করবে। এদিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরে আসায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা মনে করছেন এতে সুবিধা পেতে পারে তৃতীয় পক্ষ। ধানের শীষের ভোট একটাও কাটতে পারবে না, অন্য দলের ভোট কাটতে পারবে। তবে মান্না না থাকলে ওই ভোট, কিছু ভোট আমাদের ধানের শীষে আসতো। মান্না না থাকলে পরে হয়তো যারা ভুল করে হয়তো বোঝে নেই, করেনি, এইগুলি তো তখন ধানের শীষ ছাড়া যেত না। 12টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে গঠিত বগুড়া 2 আসনে মোট ভোটার 3,42,000। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।
12 ফেব্রুয়ারি নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের মানদণ্ড তৈরি করবে বলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান, আসছে নির্বাচনে যে দলই জয়ী হবে তাদের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। নির্বাচন উৎসবমুখর হবে জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, এতে ইউরোপীয় ইউনিয়ন সহ সকলেই পর্যবেক্ষক পাঠাবে। বাংলাদেশ সহ ৭৫টি দেশের ওপর আরোপিত সাম্প্রতিক মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়। ভারতের নন ফ্যামিলি পোস্টিং হিসেবে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া বাংলাদেশের জন্য অসম্মানজনক বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে নিরাপত্তার স্বার্থে এমন ঘটনা অস্বাভাবিক নয় বলেও মত তাদের। এতে এখনই দুই দেশের সম্পর্ক নিয়ে শেষ সিদ্ধান্তে আসার কিছু নেই। বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তেজনার পারদ কেবলই উঠছিল। সবশেষ ক্রিকেট নিয়ে সম্পর্ক যখন চরম বৈরী, তারই মধ্যে আসে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার খবর। বিশ্লেষকরা মনে করেন, নন ফ্যামিলি পোস্টিং বিষয়টি যে কোনো দেশের সম্মানের জন্য ক্ষতিকর। এর মাধ্যমে বাংলাদেশকে আফগানিস্তান বা সুদানের মতো দেশের ক্যাটাগরিতে ফেলা হলো। ডিপ্লোমেসিতে নন ফ্যামিলি পোস্টিংগুলি বলতে বোঝায় সেই সব জায়গায় যেখানে আসলে কনফ্লিক্ট খুব বেশি। ভারতীয় সরকার যেটা বাংলাদেশের ক্ষেত্রে করেছে, এটাকে সাধারণত বলা হয় সি ক্যাটাগরির দেশ। বা বাংলাদেশে এই মুহূর্তে ল এনফোর্সমেন্টের জায়গাটা হয়তো দুর্বল তারা মনে করছেন। যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের প্রভাব তো পড়বেই, এবং সেই প্রভাবটা কাটিয়ে ওঠার জন্য যেই ধরনের ডিপ্লোম্যাটিক তৎপরতার দরকার, সেটা আমার মনে হয় অনেক সময় লাগবে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে কী ধরনের পরিবর্তনগুলি আসে। এই ঘটনা শুধু ভারতের ক্ষেত্রে নয়, অন্যান্য দেশও বাংলাদেশ ভ্রমণের সতর্কতা দিয়েছে এর আগে। তাই এটা খুব নতুন কিছু নয় বলে মত তাদের। বেশ কতগুলো দেশ কিন্তু এমনিতেই কি বলা হয় তার নাগরিকদের যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে, কিন্তু এমনকি কানাডাও কিন্তু অ্যালার্ট দিয়ে রেখেছে, আমেরিকাও কিন্তু অ্যালার্ট দেওয়া আছে। এগুলো বিভিন্ন এমবাসির ওয়েবসাইটে গেলে কিন্তু পাওয়া যায়। বাড়তি নিরাপত্তা নিচ্ছে, যেটা অন্য এমবাসিও কিন্তু বাড়তি নিরাপত্তা নেয়। ভারত করেছে বলে হয়তো আজকে আলোচনা হয়তো বেশি হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে এটা ব্যতিক্রম। ভারতবর্ষের এই স্টেপ দেখে হয়তো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবং বিভিন্ন আদার ইন্টারন্যাশনাল গভর্নমেন্টসরা এটা ভাবতে বাধ্য হবে যে বাংলাদেশে তাদের রাজনৈতিক যে পরিস্থিতিটা যেভাবে অবনমিত হচ্ছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশে আবার আরেকটা সিভিল ওয়ার হতে পারে। তবে নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতও এখন বলছে যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করবে। তাহলে ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।